রওশনারা সহ বেআইনিরা সবার জন্য একটা টেবিল বসেছিল। আনিস তার কলিগদের খাবার টেবিল থেকে ঘুরে এসে তাজদারকে বলল, বড় আমরা টেবিলে বসেছে, একটু দেখে নিত সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কি না। তাজদার গেল, সবার পাতে মাছ মাংস তুলে দিয়ে আবার অন্য টেবিলে চলে গেল। রওশনারা এক কোণায় বসে চুপচাপ খাচ্ছেন। আনিস এলো কিছুক্ষণ পর। বড় আম্মু, রান্না ভালো হয়েছে? রওশনারা মাথা দোলালো। তাসনুবা দূর থেকে মাকে দেখে যাচ্ছিল। সায়েদা বেগমের হিজাব সরে গিয়ে এলোমেলো হয়ে গেছে। তাসনুবা ছবি তোলার আগে ঠিকঠাক করে দিল। তারপর মা শাশুড়ির মাঝখানে বসে ছবি তুলল। খাওয়া দাওয়া শেষ করে দুই পরিবারের ফ্যামিলি ফটো তোলা হলো, আলাদা আলাদা করে, আবার একসাথেও তোলা হয়েছে। তৌসিফ সব শেষে শাওনকে বলল, এটাই শেষ বিয়ে যেটাতে আমরা সবাই আছি, তারপর তুই শালা একা একা খাবি সব বিয়ে। শাওন তার পিঠ চাপড়ে বলল, লন্ডনে গিয়ে এই গরিবকে ভুলে যাস না। তৌসিফের মন খারাপ লাগছে। 1.5 মাস পর সে চলে যাবে। অনেক চড়ে বেড়ানো হয়েছে, এবার ক্যারিয়ারে ফোকাস করার পালা। ওয়ালিমার শেষের দিকে সবাই একজোট হয়েছিল। তখন রায়হান ভয় পাচ্ছিল কোনো তর্কতর্কি না লেগে যায়। যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হলো। তাজউদ্দিন সিদ্দিকী শায়নাকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য তাজদারের উপর খেপেছে। আফসার সাহেব আর সায়েদা বেগমকে বলেছেন তাদের জামাইকে যেন আটকায়। এটা ছোট বাচ্চা নিয়ে একা একা বাসায় থাকা অনেক কষ্টের। তাজদার বলল, কষ্টের হলো কষ্টের, কষ্টও করবে, তোমরা করবে না। ওর বাসায় যাওয়াটা কনফার্ম, সব ব্যবস্থা হয়ে গেছে। এখন আর বলে লাভ নেই। লাভ হতো যদি রওশনারা বলতো, কিন্তু তিনি খাওয়া দাওয়া আর ছবি তোলা শেষে চলে গিয়েছেন বোনদেরকে নিয়ে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এরা মা ছেলের মাঝখানে আমি শেষ, এদের কেউ আমার কথা কানে তোলে না। যাও, যার যেদিকে ইচ্ছে চলে যাও, বেঁচে থাকতে এইসবও আমাকে দেখতে হলো। আশরাফ বলল, অত্যন্ত সম্পর্ক ভালো থাকার জন্য আলাদা থাকতে হয় বড় আব্বু, সংসারে এইসবই হয়। শায়না এখন আলাদা থাকুক, আমরা খালার মেয়েরা আছে, ওদের একজন থাকবে শায়নার সাথে। তাজউদ্দিন সিদ্দিকী আর কিছু বললেন না। তাজদারের ফুপুরা বলল, যেমন আমার ভাইয়ের বউ তেমনি তার পুতের বউ, খাপে খাপ। বা এক কোনায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। সায়েদা বেগম তাকে গিয়ে বলল, তুমি চলো, এসব শুনে আর লাভ নেই। আনিস চলে আয়। আনিস, সাবরিনা, শায়না, শর্মিলা আর সাবরিনাকে গাড়িতে তুলে দিল। তারপর বাকিদেরকে ডেকে ঢুকে গাড়িতে তুলে দিল। তাজদার, রায়হান, আশরাফ, তৌসিফ এরা ছিল ক্লাবে। সবাই মিলে পারিবারিক বিষয়গুলো আলাপ আলোচনা করে যে যার বাড়ি ফিরে গেল। রায়হান তাজদারকে বলছে যাওয়ার আগে নোবার সাথে শায়নার মিল করিয়ে দিতে। ওদের মধ্যে দূরত্ব আছে বেশ, ওদের সম্পর্ক স্বাভাবিক না। আনিস পাশেই দাঁড়িয়েছিল, সে কথাটা চুপচাপ শুনল। আনিসের জামাই আদরের দিন বাড়িতে সবাই সতর্ক ছিল যাতে কোনোরূপ ঝামেলা না হয়, তাই দিনটা ভালোভাবে কেটেছে। তাজদারের মামি, ফুপু আর খালারা ছিল, তারা বেশ ভালোভাবে জামাই আপন করেছে। ওই দিন রাতে শায়নার বাসায় চলে যাচ্ছিল। পাড়া প্রতিবেশীরা সবাই জড়ো হলো। শায়না তার বাড়ি থেকে বের হলো। তাজনা এই কোল ওই কোল করে ঘুরে বেড়াচ্ছে। সে তৌসিফকে ডাকলো। তৌসিফ তাজনাকে নিয়ে তেই শায়না বলল, ভাইয়া, ওকে বাড়ির ভেতর নিয়ে যাবেন না। তৌসিফ মাথা নেড়ে বলল, ওকে। শায়নার কথাটার অর্থ হচ্ছে বড়াম্মুর কাছে যাতে বাবুকে না নিয়ে যাওয়া হয়। দাঁড়িয়ে আছে রওশনার ঘরের সামনে। সে বাসা থেকে এয়ারপোর্টে চলে যাবে, বাড়িতে আর আসবেই না। তাই দাদিমা কথায় শেষমেশ দরজার সামনে এসে দাঁড়ালো। রওশনারা ভেতরে। রায়হান দরজা ধাক্কালো, তাজউদ্দিন সিদ্দিকী দরজা ধাক্কালো। শেষমেশ দাদিমাও এলেন। কড়া কয়েকটা কথা শোনাতে তিনি ধীরে ধীরে দরজা খুললেন। তাজদার সাথে সাথে নিচু হয়ে কদমবুসি করল। রওশনারা মাথার উপর আলতোভাবে হাত রাখতেই তাজদার ওয়েস্টকোটের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে এলো। শায়না গাড়িতে উঠে বসেছে। সবাই সালাম করে। তাজউদ্দিন সিদ্দিকী কিছু বলতেই গিয়েও থেমে গিয়েছিলেন। বলবেন খুঁজে পেলেন না, তবে দাদিমা বললেন, তোমার শাশুড়ি দেখতে চাইলে নাতিকে একবার দেখিয়েও। সবাই অবুঝ হলে তো চলবে না। শায়না মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে গাড়িতে বসে রইল। তাজদারও উঠে বসলো। গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল উঠানে। শেষমেশ গাড়ি ছেড়ে দিল। তাজদা জানালার কুইন রেখে ঠোঁটের কাছে হাত রেখে গম্ভীর হয়ে জানালার বাইরে চোখ রেখে বসে আছে। শায়নাও জানালার বাইরে চেয়ে, চোখ দুটো লালচে আর ফুলে গেছে কান্না রুখতে গিয়ে। শ্বশুরবাড়িতে তার ভালো বউ হয়ে থাকা হয়নি।
গাড়িটা এগিয়ে যাচ্ছে নতুন বাসার দিকে। তাজদার তাজনাকে কোলে নিয়ে গুমোট পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো। একদিন ঠিক হয়ে যাবে সব, কিন্তু সে কথাটা সায়নাকে বলতে পারলো না। রাতে শাওন, আশরাফ, তৌসিফ, তাসনিফ, রায়হান, তিতলি সবাই বাসায় গেল। আনিস বাইকে করে গিয়েছে তাসনুভাকে নিয়ে। তাজদার সবাইকে যেতে বলেছে। রাতে ডিনার সেখানেই হবে, যদিও আনিসের রাতে শ্বশুরবাড়িতে খাওয়ার কথা। বাসার সব লন্ডভন্ড তখন। সবাই যাওয়ার সুবিধা হলো, হাতে হাতে সব জিনিসপত্র ঠিকঠাক করে দিল। বলো আমি এখানে দুদিন থাকবো। তাসনুভা বলো ভাইয়া চলে গেলে তখন? এখন চুপ করে বসে থাকো সোফায়। তিতলি বলল, তুমি আর আনিস ভাই হানিমুনে যাবে না? ননসেন্স। ননসেন্স কেন? বিয়ের পর সবাই তো হানিমুনে যায়, আমিও যাব। চুপ। আচ্ছা আনিস ভাই তোমাকে কী গিফট দিয়েছে? কিসের গিফট? বিয়ের রাতে গিফট দেয় না? ফুল, চেন, আংটি। এই তো আংটি, এগুলো তো বিয়ের দিনই দিয়েছে। হাতটা বাড়িয়ে দেখালো তাসনুভা। তিতলি বলল, তুমি কি দিয়েছ? পেন্ডিংয়ে আছে, ঘড়ি দেব। ওটা খুব সিম্পল হয়ে যায়, গর্জিয়াস কিছু দেব। কি দেওয়া বলো তো তিতলি? তিতলি বলো ফোন। উফ, ওনার ফোন আছে। তিতলি বলো পারফিউম, ঘড়ি, শার্ট, প্যান্ট ইত্যাদি ইত্যাদি। নো, এইসব হবে না, অন্য কিছু। তিতলি বলো তোমার মাথাটা দাও। তাসনুভা বলো আনিসুজ্জামানের মাথা আছে, মগজও আছে, তুমি তোমার মাথাটা তোমার বরকে দিও। সবাই একসাথে হওয়ার বিষম হাসি ঠাট্টা মস্তামস্তি হচ্ছিল। তাজদার বাইরে থেকে খাবার অর্ডার করেছে যদিও, তবুও তৌসিফ আর শাওন মিলে ঝালমুড়ি মাখার প্ল্যান করলো। কিন্তু তাসনুভা পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল, কারণ ভাইয়া আর শাওন ভাইয়ের হাতে মাখা ঝালমুড়ি সে খাবে না। রাক্ষসগুলো ঠিকই হাত ধোয়া কিনা সন্দেহ, হাত ধুয়ে মাখলেও সে খাবে না, কাউকে খেতে দেবে না। পেঁয়াজ কাটতে গিয়ে তার চোখ জ্বলতে লাগলো। তৌসিফ আর শাওন মজা নিতে লাগলো। আনিস ভাই তোমার বউ কাঁদছে। ওরা গুরুতর আলোচনা করছিল। এদের ঠাট্টা মশকারা তাদের বিরক্ত করার রায়হান একটা ধমক দিল। সাথে সাথে সবাই ঠান্ডা। তাসনুভা হাসলো। কেমন লাগলো? তৌসিফ বলল, তুই বহু ডেঞ্জারাস মেয়ে। রায়না এসে বাটিতে চানাচুর ঢালতে ঢালতে বাদাম বাছাই করে খেতে লাগলো। বাদাম তার খুব প্রিয়। তাসনুভার বাদাম অপছন্দ। সে অন্য প্যাকেটটা ছিঁড়ে বাটিতে ঢেলে সব বাদাম বাছাই করে একটা ছোট্ট বাটিতে তুলে রেখে গ্লাভস পরে ভালো করে ঝালমুড়িটা মাখলো। শায়না ছোট বাদামের বাটিটা নিয়ে হেঁটে হেঁটে বাদাম খাচ্ছে। তাজনা খাওয়ার জন্য হাত নাড়াচ্ছিল। শায়না তার মাথায় চুমু খেয়ে বলল, আপনি খেতে পারবেন না মা? বড় বোলটা নিয়ে এসে তাসনুভার টি টেবিলের উপর রাখলো। আশরাফ বলল, কিছুক্ষণ পরে ভাত খাবে, এখন এসব কেন? গল্প করতে করতে খান, কিন্তু এখন না ভাইয়া, সবাই আগে হ্যান্ড ওয়াশ করে নিন প্লিজ। সবাই তার জোড়াজোড়িতে উঠে গেল। আনিস উঠল না। তাসনুভা বলল, আপনি বসে আছেন কেন? আনিস ফোনে মগ্ন ছিল। তাসনুভা ডাকলো, আনিসুজ্জামান। চোখ তুলে তাকালো। তাসনুভা হাত বাঁকিয়ে বলল, কোন দুনিয়ায় আছেন? কি? হাত ধুয়ে যান। আমি চামচ দিয়ে খাবো। জীবাণু লাগবে। তারপর চামচ দিয়ে খাবারে, তারপর পেটে। সো প্লিজ। আনিস উঠে গেল। সে হাত ধুতোই। তাসনুভার একটু নাড়াচলো, এই আর কি। সবাই বল দিয়ে ঝালমুড়ি নিয়ে খেতে লাগলো। মজা হয়েছে খুব, তবে ঝালটা বেশি। তাজদা তাসনুভাকে বলো, এটা খাইয়ে সবার খিদে নষ্ট করে দিয়েছে। তাসনুভা বলো, ভাত তাহলে 12টার দিকে, এখন সবাই গল্প করুক। সে চলে যাচ্ছিল। তাজদা তাকে ডাকলো, নুভা দাঁড়াও। তাসনুভা ঘাড় ফিরিয়ে তাকালো। শায়না আর তাজদার চোখাচোখি হতেই শায়না সোজা হয়ে দাঁড়ালো, মেয়েকে কোলে নিয়ে। তাজদার বলো, আমি কালই চলে যাব। সো তুমি মাঝে মধ্যে এখানে এসে শায়নাকে আর বাবুকে দেখে যাবে। তোমাদের মধ্যকার ঝামেলা থাকলে মিটিয়ে ফেলবে। শায়না শায়না বলে উঠল, জি। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলা হবে কি নিয়ে? সবাই চুপচাপ শুনছে। এবার আশরাফ বলল, তাও হয়ে থাকলে দুজনে বসে কথা বলে নেওয়া উচিত। কথাবার্তা বন্ধ থাকলে এতগুলো সমস্যা বাড়ায়। রায়হান বলল, কাজটা নুবা করবে, ও বড়, ওর এগিয়ে আসা উচিত। ছেলেরা সব কথা বলছে ধরে থাকে না, মেয়েরা বসে থাকে বলে বাড়ির মধ্যকার পরিবেশ নষ্ট হয়। নুবা, ভাইয়া কি বলেছি শুনছে? নুবার সাথে সাথে সাড়া দিল, জি শুনেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব। শায়না, জি ভাইয়া।
আমি তো বলেছি আবুর সাথে আমার কোনো ঝামেলা নেই, আর এইসব নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমরা ঠিক করে নেব। তাও পুরনোর রাগ ক্ষোভে সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়, এগুলো চেপে চুপে রাখার জিনিস না। তাসনুবা তাজদারের দিকে তাকিয়ে বলো, তাহলে আমি গেলাম, এর ফাইনাল পরীক্ষার পর নিয়ে যাব, ততদিনে ও বাসায় থাকবে, সবাই তো আছে, তুমি আর তিতলিও আসা যাওয়া করবে। ওকে। ভাত খাওয়ার পর সবাই বেরিয়ে পড়েছে। তাসনুমা আনিসের বাইকের পেছনে বসতে বসতে বলল, বাড়ি ফিরবো না এখন, নতুন বউ নিয়ে রাতে বেশিক্ষণ বাইরে থাকা যায় না। কে বলেছে? তোমার শাশুড়ি। মুরবি মানুষ এইসব উনি বলবেনি, আপনি সোজা যান, আজ সারা রাত ঘুরবো, আপনার কাল ছুটি আছে। সে বাইকে বসে আনিসের কাঁধে হাত রাখলো, পূর্ণ অধিকার নিয়ে। সালোয়ার কামিজ পরে এসেছে, এখন মনে হচ্ছে শাড়ি পরে আসা উচিত ছিল। বাইকে গোটে বাড়তেই তাসনুবা আচমকা শক্ত করে জড়িয়ে ধরল আনিসকে। বুকের ওপর বরফ শীতল দুটো হাতের স্পর্শ পেতেই আনিস ভেতরে একটা অস্বস্তি খেয়ে গেল। বাইকের থ্রোটল কমিয়ে দিল সে। স্পর্শ আলগা হাতে তাসনুবা হাত সরিয়ে নিল দ্রুত। খানিকটা সময় চুপ থেকে তাসনুবা হুট করে প্রশ্ন করলো, আনিস ভাই, আপনি কোন রঙটা সবচেয়ে বেশি পছন্দ করেন? সাদা গাধা। তাসনুবা থমথম খেয়ে গেল। খানিকটা বুড়ো কুচকে বলো, মানে গাধাকে? তুমি? আমি কোন দিক দিয়ে তোমার আনিস ভাই? এসব মানুষ শুনলে কি বলবে? তাসনুবা খিলখিল করে হেসে উঠল, তারপর আবার আনিসের পিঠে মুখ গুজে দিয়ে বলল, এইটা একটা বেশ কিউট। আনিস পিঠে একটা অদ্ভুত শিরশিরানি অনুভূতি হলো। সে অপ্রস্তুত। মেয়েটা কি বিপজ্জনক। আকাশের বুক চিরে আজ বিশাল রূপালি থালার মতো চাঁদ উঠেছে। চারদিকে চাঁদের মতো বিছিয়ে আছে মায়াবী জ্যোৎস্না। রাশি রাশি আলোয় ছটার চারপাশ এমনভাবে ঝলমল করছে যে দেখে বোঝার উপায় নেই এখন গভীর রাত। এমন মোহময় একটা রাত কি চার দেওয়ালের মাঝে বন্দি থেকে কাটানো যায়? তাসনুবা বাইক থেকে নেমে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। আনিস বাইকটা রাস্তার ধারে বাজে স্ট্যান্ড করিয়ে তার পিছু নিল, কিন্তু আনিসের মনোযোগ তখনও ফোনের স্ক্রিনে। তাজদার মেসেজ দিচ্ছে আর সে রিপ্লাই দিতে ব্যস্ত। তাসনুবা একবার ঘাড় ফিরিয়ে তার নির্লিপ্ততা দেখে চরম বিরক্ত হলো। সে আচমকায় থমকে দাঁড়িয়ে আনিসের হাত থেকে ছোঁ মেরে ফোনটা কেড়ে নিল। তারপর আগের চেয়েও দ্রুত লয়ে হাঁটতে শুরু করলো। আনিস অবাক হলেও কোনো প্রতিবাদ করলো না, নিঃশব্দে তার ছায়া অনুসরণ করতে লাগলো। আনিস নিস্তব্ধতা ভেঙে প্রশ্ন করলো, আমার আর কতদূর পর্যন্ত হাঁটবো? তাসনুবা না থামিয়ে জবাব দিল, যতক্ষণ না আমার মন চাই। আনিস আবারও মুখ চুপ করলো। তার এই নীরবতা তানসুবাকে আরও খেপিয়ে তুলল। সে আচমকা দাঁড়িয়ে পরে জিজ্ঞেস করলো, আপনি তো কম কথা বলেন কেন? ওই, আমি তো বেশ কথা বলি, সবাই তো তাই বলে। তাসনুবা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে বলো, তাহলে শুধু আমার বেলাতে কি আপনার শব্দভাণ্ডার ফুরিয়ে যায়? আনিস কিন্তু তার থমথম খেলো, ইতস্তত করে বলল, হয়তো তাই। আবার অস্বীকারও করছেন? অস্বীকার করার মতো কিছু তো খুঁজে পাচ্ছি না। তাসনুবা আবারও হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আপনি মেয়েদের দিকে খুব কম তাকান? আনিস সোজাসাপটা উত্তর দিল, না, বরং বেশিই তাকাই। এটাও নির্দ্বিধায় স্বীকার করেছেন। আনিস সেবার একটু হেসে সংশোধন করলো, না, আসলে তেমন একটা তাকাই না। আর ভালো সাজতে হবে না। মীরের আপনি আমার দিকে তাকিয়েছিলেন, আমি দেখেছি। আনিস এবার থামলো, সরাসরি তাসনুবার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তো আমিই তাকাই বই। তাসনুবার কণ্ঠে একচিলতে কৌতূহল। আনিস কোনো কথা বলল না, তবে তার মৌন চাহনিতে হাজারো না বলা উত্তর লুকিয়েছিল। তাসনুবা কাঙ্ক্ষিত জবাবটা পেয়ে অদ্ভুত ভালো লাগার আচ্ছন্ন হয়ে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলো। তার সেই মৌন সম্পত্তির পর তারা আবারও হাঁটতে লাগলো। রাস্তার দুই পাশের গাছপালাগুলো চাঁদের আলো রূপালি অবনয় ধারণ করেছে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা বাতাসের সনসন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তাসনুবা ফোনের স্ক্যানে অফ করে নিজের মুঠোয় পুরে নিল। কিছুক্ষণ আগের বিরক্তিটা এখন আর নেই। সে আর চোখে একবার আনিসকে দেখল। আপনি পেছনে হাঁটছেন কেন? আনিস বলল, তুমি আগে হাঁটতে চাইছো তাই। তাসনুবা তার হাত ধরে পাশে টেনে এনে বলল, আপনি জানেন, মাঝে মাঝে কোনো কথা না বলেও শুধু পাশাপাশি হাঁটতেই পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পগুলো বলা হয়ে যায়। মাথা দুলিয়ে বলল, আজ জানলাম।
আপনাকে একটা কবিতা শোনাই। আনিস বলল, হুম। হাসবেন না কিন্তু। সে আগে থেকে সাবধান করে দিল। আনিস মাথা নেড়ে বলল, এত মহৎ আমি নই। তাসনুবাবুকে হাত ভাঁজ করে হাঁটতে হাঁটতে বলল, না থাক, বলবো না। আনিস জোর দিয়ে বলল, বলো। না না, আমি পারি না। তাসনুবা এবার আগে আগে হাঁটতে লাগলো। ফোনে মনোযোগ দিয়ে বলল, হোয়াটসঅ্যাপ চেক করুন। আনিস হোয়াটসঅ্যাপে ঢুকলো। তাসনুবা একটা পংক্তি পাঠিয়েছে। শব্দটা আজ ছুটি নিয়েছে, মমতা পেয়ে ঠাই। তোমার পাশে হেঁটে চলতেই জীবনের সবটুকু সুখ পাই। এটা জোরে জোরে পড়ে শোনালো আনিসুজ্জামান। আনিস মাথা তুলে বলল, কোথাও পাই এসব? এইসব তো বাচ্চাদের মতো কথাবার্তা। তাসনুবা পিছু হাঁটতে হাঁটতে বলল, বলুন, কবিদের মতো করে বলুন। আনিস বলল, আমি আবৃত্তি পারি না, তোমার ভালো লাগবে না। তাসনুবা আরও একটা পঙ্কিত পাঠালো। আনিস পড়তে পড়তে হাঁটতে লাগলো। মাথা তুলে বলল, এটা ঠিকঠাক। তাসনুবা হাসি মুখে বলল, আরও একটা দিয়েছে। আনিস হাঁটতে হাঁটতে সেটা উচ্চারণ করে পড়তে লাগলো। পৃথিবী যদি থমকে দাঁড়ায় ভিড়ের কোলাহলে। তাসনুবার দিকে তাকালো, ভুরু তুলে বলল, এটা ভালো ছিল। আমার মতো? আনিস হেসে ফেলল। তাসনুবাও ধীরে ধীরে পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আমার মতো দিগ্ভ্রান্ত নাবিকের ক্যাম্পাস হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার আনিসুজ্জামান। আনিস মনোযোগ দিয়ে শুনল, তারপর কপাল কুঁচকে বলল, কিন্তু পথ হারানো নাবিককে দেখানোর মতো বাহাদুরি নেই আমার। বাহাদুরি তো তখন যখন নাবিকটি নাবিকের উপর পূর্ণ ভরসা রাখে। আমার উপর এই বিশ্বাসটুকু রাখার জন্য তোমাকেও ধন্যবাদ। তাসনুবা আচমকে ছুটে এসে তার গলা জড়িয়ে ধরে বলল, এবার বাইক অবধি আমাকে কোলে নিয়ে যান, আমার পায়ে ব্যথা করছে। আনিস হকচকিত গিয়ে বলল, তোমার এই পায়ে ব্যথার অজুহাতটা কিন্তু বড্ড সেকেলের জুনোয়ারা। সরাসরি বললেই পাতে কোলে ওঠার ইচ্ছে হচ্ছে। তাসনুবা বলল, জি আনিসুজ্জামান সাহেব, আমার আপনার কোলে ওঠার ইচ্ছে হচ্ছে। আনিস তাকে শেষমেশ কোলে তুলে নিল। তারপর মুখের দিকে তাকিয়ে বলল, অবধি তো নিয়ে যাব, কিন্তু পথে যদি ট্রাফিক পুলিশ ধরে জিজ্ঞেস করে এই বড়সড় বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন, তখন কিন্তু আমি নির্ঘাত বলবো উনি হারতে ভুলে গেছেন। ওনার জন্য একটা ফিডার আর দোলনার ব্যবস্থা করুন। তো বড় অদ্ভুত মানুষ, দিগ্ভ্রান্ত নাবিকের পথ দেখানোর সময় খুব বড় বড় কথা, আর কোলে তুলে একটুখানি পথ চলতে পুলিশের ভয়। আনিস একটু থমকে দাঁড়ালো। তাসনুবার চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল, যেটা তাসনুবাকে প্রতিবারই একটু থমকে দেয়। সে তাসনুবার ওজনটা আরেকটু ভালো করে সামনে নিয়ে জবাব দিল, সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা আমার হৃৎপিণ্ডে। ওখানে যে ড্রাম বাজানোর মতো শব্দ করছে, কোনো ট্রাফিক পুলিশ যদি সেই শব্দ শুনে ফেলে, তাহলে নির্ঘাত আমাকে পাবলিক ডিস্টারবেন্সের দায়ে অ্যারেস্ট করবে। দেখে নিও। আপনার হৃৎপিণ্ডে কী সমস্যা? আমি কোনোদিন কোনো মেয়ে কোলে নিয়েছি? আনিসের এই কথাটা শুনে তাসনুবা খিলখিল করে হেসে উঠল। আনিসের গম্ভীর মুখটা দিকে তাকিয়ে তার মনে হলো, এই মানুষটা এমন কেন? সে হাসতে হাসতে আরও একটু নিবিড় হয়ে আনিসের গলা জড়িয়ে ধরল। তারপর আচমকায় তার লাল হয়ে যাওয়া শক্ত গালটায় আলতো করে একটু চুমু খেয়ে ফিস ফিস করে বলল, ব্যাস, কোল থেকে এবার নামিয়ে দিন মিস্টার আনিসুজ্জামান, আমার আজকের মিশন কমপ্লিট। সে একটু থমকে দাঁড়ালো। পায়ের নিচের রাস্তাটা স্থবির হয়ে গেছে। সে এক পলক তাকে গম্ভীর স্বরে পাল্টা প্রশ্ন করলো, এত বড় চক্রান্ত? তাসনুবা মাটিতে পা রেখে আনিসের দিকে তাকিয়ে বলল, চক্রান্ত নয় মিস্টার কাম্পাস, একে বলে লাভ স্ট্র্যাটেজি। আপনাকে একটু অপ্রভাবিত হতে দেখাটা তো আমার জন্য এই জঘন্য জীবনের অনন্য একটা পাওনা। বলেই সে আগে আগে হেঁটে বাইকের কাছে চলে যেতে লাগলো। আনিস কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর তার পেছন পেছন হেঁটে যেতে লাগলো। বাইকের স্টার্ট তোলার শব্দটা নিঝুম রাতে বেশ জোরেই শোনা গেল। আনিস বাইকে উঠে স্টার্ট দিতেই তাসনুবা পেছনে এসে বসলো, তবে এবার আর দূরত্ব বজায় রেখে বসলো না। আনিসের পিঠে নিজের চিবুক ঠেকিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো তার কোমর। বাইক চলতে শুরু করলে বাতাসে ঝাপটা এসে তাসনুবার অবাধ্য চুলগুলোকে আনিসের মুখে উড়িয়ে দিতে লাগলো। সে কাঁধে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলল, আপনার পারফিউমটা ভালো। আনিস বলল, আমার এবার মনে হচ্ছে নির্ঘাত তোমার গায়ে কিছু একটা ভর করেছে। তাসনুবা শার্ট খামচে ধরে তার পিঠ কামড় বসানোর চেষ্টা করতে করতে বলল, ওকে, লেট মি প্রুভ ইট।
তাসনুভার শার্ট খামচে ধরে তার পিঠ কামড় বসানোর চেষ্টা করতে করতে বলো, ওকে লেট মি পুরো বিট।